ভুলের মাত্রা বেশি বলেই ঘিরে ধরেছে ব্যর্থতা, সেই ভুল কমিয়ে চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। ফারুক আহমেদের 250 কোটি টাকা সরানো নিয়ে বিসিবির ব্যাখ্যা, সভাপতি নিশ্চিত করেছেন অর্থের নিরাপত্তা। তাওহিদ হৃদয় আবারও শাস্তির মুখে, খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। কোপা দেল রের ফাইনালকে ঘিরে উত্তাল ফুটবল দুনিয়া, রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। ভুলের মাত্রা বেশি বলেই ঘিরে ধরেছে ব্যর্থতা, সেই ভুল কমিয়ে চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। জাকের আলী অনেক বলছেন, চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য মরিয়া টিম টাইগার্স, জানিয়েছেন ব্যাটিং ডিপার্টমেন্টেই থাকবে মূল ফোকাসটা। চট্টগ্রাম থেকে নাইম বিন জসিমের পাঠানো রিপোর্ট। ভেন্যু যখন সাগরিকা, মুমিনুল তখন সবার রাজা। সবার আগে মুমিনুলের এই লাফিয়ে ছুটে চলাটাও তাই একদমই বাড়াবাড়ি কিছু না। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ 13 সেঞ্চুরির মালিক মুমিনুলের 7টা সেঞ্চুরি এই ভেন্যুতে। ক্যারিয়ার বেস্ট 181 রানের ইনিংসটাও এখানে। বাজে সময়ে টিম বাংলাদেশের জন্য মুমিনুলকে হয়তো আরো একবার ত্রাণকর্তা হতে হবে, কিন্তু পুরো দলের ঘাড়ে কোনো এক অদৃশ্য ভূত চেপে বসেছে অজানা কারণে, যা শুধুই পেছনের দিকে দলের পারফরমেন্সকে টেনে ধরছে, সামনে এগিয়ে যেতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমরা ভুল করি, এই জন্য আমরা হারি, সিম্পল ব্যাপার। জাকের আলী অনিকের সহজ স্বীকারোক্তি, আমরা বেশি বেশি ভুল করি তাই ম্যাচ হারি। আর সেই ভুলের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের। চট্টগ্রাম টেস্টের আগে তাই নেটে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়েই কোচিং স্টাফদের সবচেয়ে বেশি ব্যস্ততা। বিজয়, জয়, জাকের কিংবা শান্তদের এই যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য। তবে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ব্যর্থতার সঙ্গে সঙ্গে এই মাঠের পরিসংখ্যানটাও কিন্তু একটা বড় দুশ্চিন্তার কারণ। কারণ বাংলাদেশ সবশেষ 2018 সালে এই ভেন্যুতে টেস্ট জিতেছিল। এই ভেন্যুটার নামটা পরিবর্তন হয়েছে, নতুন নাম, কিন্তু বাংলাদেশ কি আসলে নতুন কোনো গল্প লিখতে পারবে এই মাঠে? ঠিক জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশের যখন শঙ্কা জেগেছে, তখন বাংলাদেশ দল আসলে কি ধরনের পরিকল্পনায় এই ম্যাচটাতে মাঠে নামতে যাচ্ছে? ম্যাচের পরে আমাদের ভালো ডিসকাশন হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে। সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি। তো অবশ্যই এখানেই আমাদের মেন ফোকাস। দলের এমন অবস্থায় খুব স্বাভাবিক ক্যাপ্টেনের চাপে থাকাটা, কঠিন সময়ে তাই সবার দিকে শান্তর চেয়ে থাকা, পুরো দল হয়ে টিম টাইগার্সের জ্বলে ওঠাটা খুব দরকার। সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে, অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। যেমন হাসান লাস্ট ইনিংসে আমার কাছে ওর ব্যাটিং খুবই ভালো লাগছে, যে ও যে ফাইটটা করছে আমার ভালো লাগছে। তো এরকম ইন্টেন্ট থাকলো, সবাই আর প্রতিদিন রান করবে না, অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। সবশেষ এক যুগে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ টেস্ট সিরিজ হারেনি। চট্টগ্রাম টেস্ট টাইগারদের জন্য তাই এক অর্থে বাঁচা মরা। ঘরোয়া লিগের রান মেশিন, জাতীয় দলে ফিরলে লেগে যায় ব্যর্থতা ট্যাগ। এনামুল বিজয় যেন এক হতাশার নাম। প্রায় 3 বছর পর টেস্টে ফিরেছেন টাইগার ব্যাটার। ডিপিএল মাতানো বিজয় কি পারবেন সাগরিকায় বিজয় নিশান ওড়াতে? চট্টগ্রাম থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্টে বিস্তারিত। 2013 সালে টেস্টে অভিষেক, এরপর কেটে গেছে প্রায় 1 যুগ। এ পুরো সময়টায় এনামুল হক বিজয় কয়টা টেস্ট খেলেছেন জানেন? মাত্র 5টা। 10 ইনিংসে তার রান মাত্র 100, আর গড় 10-এর বেশি নয়। এমন পারফরমেন্সে কি করে তিনি চট্টগ্রাম টেস্টে ডাক পান, প্রশ্ন উঠতেই পারে। হঠাৎ করেই জাতীয় দলে এনামুল হক বিজয়, জাকির হাসানের জায়গায় চট্টগ্রাম টেস্টে জায়গা পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। সবশেষ প্রায় 3 বছর আগে ন্যাশনাল জার্সিতে সাদা পোশাকে খেলেছেন তিনি। সেই ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে এক ইনিংসে 23 তো আরেক ইনিংসে 4 রান করেন বিজয়। এমন পারফরমেন্সে কাটা পড়েন টাইগার ব্যাটার। অবশ্য জাতীয় দলে ধারাবাহিক না হলেও ঘরোয়া লিগে দুর্দান্ত বিজয়। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 126 ম্যাচে প্রায় 9000 রানের মালিক তিনি। তাতে রয়েছে 216 রানের সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড, 24টা সেঞ্চুরির সঙ্গে 49টা 50। বাংলাদেশি ব্যাটার হিসেবে এমন পারফরমেন্স নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
গোটা ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে নয়, সবশেষ এনসিএল ক্রিকেট লিগের পারফরমেন্সে নজর দিলেই বোঝা যাবে কেন বিজয়কে টেস্টে ফেরানো হয়েছে। 13 ইনিংসে প্রায় 54 গড়ে 700 রান বিজয়ের অ্যাকাউন্টে। জাতীয় লিগের সবশেষ মৌসুমে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন এই টাইগার ব্যাটার। অর্থাৎ চট্টগ্রাম টেস্টে হুট করে যে বিজয়কে ডাকা হয়েছে বিষয়টা কিন্তু তা নয়, টাচেই ছিলেন তিনি। সেই সঙ্গে ডিপিএলও বজায় রেখেছেন রানের ধারা, এখন অব্দি টপ রান গেটারও তিনি। অর্থাৎ ফর্ম নিয়ে সন্দেহ করার মতো কিছু নাই। তবে চ্যালেঞ্জ একটাই, রঙিন জার্সি থেকে লাল বলে মানিয়ে নেয়াটাই। ঘরোয়া লিগে তিনি রান মেশিন, জাতীয় দলে ফিরতেই তার নামের সঙ্গে যুক্ত হয় ব্যর্থতার ট্যাগ অধারাবাহিক। এনামুল হক বিজয় এবার বিজয় করতে চান নির্বাচকদের মন। ঘরোয়া লিগে তিনি যেভাবে দুটি ছড়াচ্ছেন, সেই দুটি যদি তিনি জাতীয় দলের হয়ে ছড়াতে পারতেন, এতদিনে নিশ্চয়ই বাবর আজম কিংবা অনেক তারকা ক্রিকেটারের নামের পাশে থাকতে পারত বিজয়ের নাম। সাগরিকায় উত্তাল হয়ে উঠবে বিজয়। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বিসিবির ফিক্সড ডিপোজিট স্থানান্তর, ব্যাংকের স্ট্যাটাস নিয়ে বিতর্ক, ফারুক আহমেদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন, এসব ইস্যুতেই 3 দিন যাবৎ উত্তাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সমালোচনা শুরু হয় ফিক্সড ডিপোজিটের অর্থ সরানোর পেছনে কি কারণ। অবশেষে প্রত্যেক প্রশ্নের জবাব দিয়েছে বিসিবি, স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে অর্থ স্থানান্তরে বোর্ড প্রেসিডেন্টের হাত নেই। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। বেকায়দায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বোর্ডের কোটি কোটি টাকা সরানোর অভিযোগে তার মাথা হয়েছে হেট। গণমাধ্যমের খবর, ফারুক আহমেদ বিসিবির ফিক্সড ডিপোজিটে ঘাপলা করেছেন, বিপুল পরিমাণ টাকা স্বেচ্ছাচারী সিদ্ধান্তে ট্রান্সফার করেছেন ঝুঁকিপূর্ণ ব্যাংকে। স্বাভাবিকভাবেই ক্রিকেট ভক্তদের মাঝে কৌতূহল জন্মে, প্রশ্ন ওঠে, ঘটনা কি আসলেই সত্য? বিসিবি এক বার্তায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টেটমেন্ট বলছে, নাজমুল হাসান পাপনের আমলে বোর্ডের 250 কোটি টাকা দেশের 8টি ব্যাংকে গচ্ছিত ছিল। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক চিহ্নিত সবচেয়ে খারাপ অর্থাৎ রেড ক্যাটাগরির 3 ব্যাংকে রাখা হয় 164 কোটি টাকা, দুর্বল বা ইয়েলো ক্যাটাগরির 4 ব্যাংকে রাখা হয় 54 কোটি টাকা এবং ভালো অর্থাৎ গ্রিন ক্যাটাগরির 1 ব্যাংকে রাখা হয় 32 কোটি টাকা। বিসিবির পাঠানো স্টেটমেন্ট অনুযায়ী এই 8 ব্যাংকে গচ্ছিত 250 কোটি টাকার মধ্যে 238 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে 11টি ব্যাংকে, যেখানে রেড ক্যাটাগরির 1 ব্যাংকে রাখা হয়েছে 5 কোটি, ইয়েলো ক্যাটাগরির 8 ব্যাংকে রাখা হয়েছে 191 কোটি আর গ্রিন ক্যাটাগরির 2 ব্যাংকে রাখা হয়েছে 42 কোটি টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা, পাপনের সময় যেখানে বিসিবি এফডিআর থেকে সুদ পেত 8.60 থেকে 11.50%, সেখানে নতুন এই ব্যাংকগুলো সুদ দেবে 10 থেকে 12%, অর্থাৎ আগের তুলনায় বিসিবির মুনাফা বেড়েছে 2 থেকে 5%। এদিকে বিভিন্ন প্রতিবেদনে এই ট্রানজ্যাকশন বিসিবি প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হলেও বিসিবি জানিয়েছে পার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষর প্রদানকারী হিসেবে 2 জন বোর্ড পরিচালক আছেন, বোর্ডের ফিনান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা এবং টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম। বিবৃতিতে দাবি করা হয়েছে বিসিবি সভাপতি এই ট্রানজ্যাকশনে স্বাক্ষর করেন না। এখানেই শেষ না, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে ক্রিকেট বোর্ডের বিশ্বাসযোগ্যতা প্রমাণে বিসিবি জানিয়েছে গেল 6 মাসে তারা ফারুক আহমেদের মেয়াদে 3টি ব্যাংকিং অংশীদারের কাছ থেকে আনুমানিক 12 কোটি টাকা স্পন্সর পেয়েছে। এছাড়াও অবকাঠামো উন্নয়নে আরো 20 কোটি টাকা বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে।